হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করব, আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাপোর্ট করো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে বেবি বাম্প কবে থেকে শো হয়, মানে কত মাস থেকে শো হয়। সেটা একটা রোগা পাতলা মেয়ের ক্ষেত্রে বা একটা মোটা মেয়ের ক্ষেত্রে কবে থেকে শো হতে পারে সেটা শেয়ার করব। প্রেগনেন্সিতে একটা নর্মাল বেবি ঠিক কত মান্থ থেকে নড়াচড়া শুরু করতে পারবে সেটা শেয়ার করব। আর হচ্ছে বেবি ঠিক দিনে কতবার নড়াচড়া করলে বেবি সুস্থ আছে, স্বাভাবিক আছে, সেটা শেয়ার করব। নেক্সট হচ্ছে তোমার খাওয়া দাওয়া কিন্তু বলে দেবে তোমার মধ্যে কোন বেবি বেড়ে উঠছে, সে ছেলে নাকি মেয়ে। ঠিক আছে, তোমার কি খেতে সবথেকে বেশি ভালো লাগছে, ঝাল, মিষ্টি, টক নাকি অন্য কিছু? চলো আজকের ভিডিওতে এই টপিক নিয়ে আলোচনা করা যাক। চলো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা এনজয় করতে থাকো। প্রেগনেন্সিদের যে মাদার আছো, যারা প্রেগনেন্ট মা হতে চলেছো, তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো এখন থেকে স্টার্ট করছি। প্রেগনেন্সিতে একটা নর্মাল বেবি যখন তুমি কনসিভ করার পর আস্তে আস্তে ধীরে ধীরে সে যখন বড় হয়, যখন 3 মান্থ হয়ে যায়, তখন একটা মা তখন একটা জিনিসই ভাবে আমার বেবি কবে থেকে নড়াচড়া শুরু করবে। আর এখনকার যুগে মেয়েরা মানে সবাই একটু ফোনটা বেশি ব্যবহার হচ্ছে, আর ফোনটা সবাই দেখে। আর আমরা যখন মা হতে চলি বা আমি যখন চলেছিলাম বা তোমরা হচ্ছ, মানে কন্টিনিউ চলছে হয়তো তোমার প্রেগনেন্সির কারো 3 মাস, কারো 7 মাস, কারো 9 মান্থ, কারো 6 মান্থ, তখন কিন্তু তারা ভাবে যে আমার বেবি কবে নড়াচড়া শুরু করবে, ওই দিদিটার বাচ্চা নড়ছে, মানে এরকম একটা উৎসাহ কিন্তু মনের মধ্যে হয়। তো 3 মান্থ হয়ে মানে 3 মাস হয়ে যাওয়ার পরে কিন্তু একটা বেবি নড়াচড়া যখন তখন শুরু করতে পারে। তার কারণ হচ্ছে আমার বেবি যখন আমার 3 মাস হয়ে যায় না, প্রায় 3.5 মাসই ধরো, মানে 4 মাস পড়েছিল, ওই সময়ে আমার মেয়ে আর ছেলে দুজনেই কিন্তু সেম টাইমে নড়াচড়া শুরু করেছিল, যেটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। এবার হচ্ছে যারা প্রথম মা হতে চলে, অনেকে বলে যে যারা প্রথম মা হতে চলেছে তাদের ক্ষেত্রে নাকি সেটা 21 সপ্তাহ বা 22 সপ্তাহ বা তোমার হচ্ছে 20 সপ্তাহ লাগতে পারে নড়াচড়া বোঝার ক্ষেত্রে। কিন্তু আমি কিন্তু 3.5 মাসেই আমার মেয়ের ক্ষেত্রে বুঝতে পেরেছিলাম। তাই মানে যে কোনো মেয়ে, তুমি যদি তুমি কনসিভ করে থাকো তাহলে কিন্তু তুমি প্রেগনেন্সির যে বেবির যে নড়াচড়ার ব্যাপারটা থাকে বা মুভমেন্টের ব্যাপার থাকে, সেটা তুমি 3.5 মাস, 4 মাস, 5 মাস কিংবা 6 মাসে গিয়েও বুঝতে পারো। এটা কিন্তু একদমই নর্মাল, এতে কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই। তারপরেও যদি বেবির নড়াচড়া না করে, 6 মাস হয়ে গেছে, তারপরে কিন্তু তখন তোমাকে ডক্টর দেখাতে হতে পারে যে বেবি কেন নড়াচড়া শুরু করোনি, তাহলে কিন্তু অ্যাবনর্মাল কোনো কিছু ব্যাপার রয়েছে। নেক্সট হচ্ছে বেবি বাম্প কবে থেকে শো হয়। আমার বেবি বাম্প কিন্তু প্রেগনেন্সিতে, আমি মেয়ের সময় একটু পাতলা ছিলাম, রোগা ছিলাম, আমার বেবি বাম্প শো হতে খানিকটা সময় লেগেছিলো। যেমন 5 মাসের দিক থেকে আমার বেবি বাম্পটা একটু একটু বুঝতে পারতাম। 5 মাসের সময় মানে লাস্টের দিকে গিয়ে একটু একটু বুঝতে পারতাম যে আমি না প্রেগনেন্ট আর কি। তো তোমরা যদি মানে রোগা পাতলা হয়ে থাকো, তোমাদেরও কিন্তু বেবি বাম্প শো হতে একটু টাইম লাগবে। আর যারা একটু মোটা, যেমন আমি এখন মোটা রয়েছি, বা ছেলের সময়তে যেমন আমার 66 মতো ওয়েট ছিল, কেজি 66 কেজি আর কি, ওই সময় আমি প্রেগনেন্ট হই। তো ছেলের সময় যেমন আমার 3 মাসের সময় থেকেই মনে হতো যেন আমার পেটটা একটু বড় বড় আর কি, মানে বোঝা যেত বেবি বাম্প। তো এরকম ওয়েট থাকলে তোমাদের বেবি বাম্প আগে থেকে শো হবে, মানে 3 মাস 4 মাসের থেকে তোমরা বুঝতে পারবে তোমরা প্রেগনেন্ট, মানে শো হয়ে যাবে বেবি বাম্প। আর যদি তোমার পেটটা একটু ভুঁড়িটা বেশি থাকে তবে কিন্তু শো হয় আগেই, যেহেতু তোমার পেটটা অলরেডি বড় হয়ে আছে। আর যাদের বেবি বাম্প মানে পেট নেই, যেমন আমার মেয়ের সময় আমার পেট একদমই ছিল না, একদম চাচা ছিল, মানে রোগা সরু পাতলা ছিলাম আমি। তো ওই সময় আমার বেবি বাম্প শো হতে টাইম লেগেছিল, প্রায় ওই 5 মাসের লাস্টের দিকে গিয়ে আমি কিন্তু বেবি বাম্প বুঝতে পেরেছিলাম। তো এরকম রোগা পাতলা হলে শো হতে একটু টাইম লাগবে, এতে ঘাবড়ানোর কোনো কিছুই নেই। অনেকে বলে দিদি ভাই আমার বেবি বাম্প এখনও শো হয়নি, আমি 5 মাস বা 4 মাসের প্রেগনেন্ট। তো তাদেরকে বলবো তো এতে কোনো অসুবিধা নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করো, বেবি নড়াচড়া যদি করে থাকে সে ঠিকঠাকভাবে দিনে 8 থেকে 10 বার নড়ছে কিনা সেই জিনিসটা দেখো, এতে কোনো প্রবলেম নেই। বেবি বাম্প যদি একটু দেরিতে শো হয় তাও কোনো সমস্যা নেই। প্রেগনেন্সিতে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বেবি নড়াচড়াটা লক্ষ্য করা। তো তোমরা দিনে 8 থেকে 10 বার তোমার বেবি নড়াচড়া করছে কিনা সেই দিকে একটু খেয়াল রাখবে। সেটা হচ্ছে 28 সপ্তাহের পর থেকে তোমার বেবি নড়াচড়া ঠিকমতো করছে কিনা সেটা খেয়াল রাখবে। আর তোমার বেবি সুস্থ আছে কিনা এই নড়াচড়ায় কিন্তু বলে দেবে যে তোমার বেবি সুস্থ আছে। যদি দিনে 1 বার 2 বার নড়াচড়া করে, সেটা যদি 3 মাস বা 4 মাস বা 5 মাসে গিয়ে দেখো যে তোমার বেবি দিনে হয়তো 2-3 বার নড়ছে বা 4 বার নড়ছে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু 28 সপ্তাহের পরে যদি গিয়ে দেখো তোমার বেবি
2-1 বার নড়ছে দিনে, তাহলে কিন্তু এতে অনেক সময় প্রবলেম দেখা দেয়। তার জন্য কিন্তু তোমাকে ডক্টর দেখাতে হতে পারে। আর যদি দেখো 8 থেকে 10 বার ভালোভাবে নড়াচড়া করছে, তারও বেশি নড়াচড়া করছে, তাতে কিন্তু কোনো সমস্যা একদমই নেই। আমার বেবি কিন্তু 8 থেকে 10 বার নয়, তারও বেশি নড়াচড়া করতো, দিনে রাতে সবসময় নড়াচড়া করতো। তবে হ্যাঁ, তুমি যখন কাজ করছো তখনও কিন্তু তুমি লক্ষ্য রাখবে তোমার বেবি ঠিকমতো নড়াচড়া করছে কিনা, বেবি সুস্থ আছে কিনা। আবারও বলছি, বেবি সুস্থ আছে কিনা বোঝার একমাত্র একটাই উপায়, সেটা হচ্ছে তোমার বেবি ঠিকমতো মুভমেন্ট করছে কিনা। ঠিক আছে? তো দিনে অবশ্যই 8 থেকে 10 বার বাঁ দিকে কাত হয়ে খাওয়া দাওয়া করে একটু 10-15 মিনিট হাঁটাচলা করে নেবে, বাঁ দিকে কাত হয়ে শুয়ে থাকবে, দিয়ে দেখবে তোমার বেবি কিন্তু খুবই মুভমেন্ট করবে। যখন খাওয়া দাওয়া করে রেস্ট করবে না, সেই টাইমটাতে, বেশিরভাগটা দুপুর টাইমে, ঘুমাতে যাওয়ার টাইমে, রাতে দেখবে বেবি খুব মানে মুভমেন্ট বেশি করে। ঠিক আছে? খাওয়ার পরে। আর অবশ্যই বাঁদিকে কাত হয়ে শোয়ার চেষ্টা করবে, এতে তোমার বেবি সুস্থ থাকবে, তোমারও শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে না, অ্যান্ড যে অক্সিজেন সাপ্লাই হওয়ার ব্যাপারটা থাকে সেটা বেবি ঠিকমতো পাবে। আর ব্লাড সাপ্লাইটাও কিন্তু ভালো মতো হবে, যেহেতু তোমার মধ্যে থেকে তোমার বেবি তোমার সমস্ত জিনিস নিয়েই সে বেড়ে উঠছে একটু একটু করে। নেক্সট বলি, প্রেগনেন্সিতে সবথেকে বেশি কী খেতে ইচ্ছে করলে বেবি বয় হয়। ফার্স্টেই বলি, প্রেগনেন্সিতে কিন্তু এক একটা মেয়ের শরীর এক এক রকম। তো কারো ঝাল খেতে ইচ্ছে করছে, তার কিন্তু মেয়ে হয়েছে, কারো মিষ্টি খেতে ইচ্ছে করছে, তার কিন্তু ছেলে হয়েছে, এরকমটাও হয়। তবে সবার ক্ষেত্রে এক নয়। যেমন আমার মেয়ের ক্ষেত্রে ঝাল খেতাম ঠিক আছে, তারপরেও মিষ্টির প্রতি একটা আলাদাই টান ছিল আমার, মানে মিষ্টিটা যেন খুবই ভালো লাগতো, এরকম একটা ব্যাপার। আর ঝাল তো আমি সেই ছোটোর থেকেই ভালোবাসি, ঝালটা আমি খুবই খাই, তারপরেও আমার মিষ্টির প্রতি একটা আলাদাই টান ছিল। আমার কিন্তু মেয়ে হয়েছিল। নেক্সট ছেলে যখন হলো, তখন দেখলাম আমার টক মানে আমের চাটনির প্রতি এতটাই নেশা, যেটা আমার প্রত্যেকটা দিন খেতে হতো। আর একদম অন সিজন ছিল সিজনটা। তোমার যেহেতু আমি শীতের দিকে প্রেগনেন্ট হই, ওই সময় আমটা অ্যাভেলেবেল, যেহেতু আমি বাইরে থাকি অ্যাভেলেবেল পাওয়া যায়, গ্রাম এলাকায় অতটাও অ্যাভেলেবেল পাওয়া যায় না। তবে আমার ছেলে হয়েছিল আষাঢ় মাসের দিকে, তো ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে কিন্তু আমার মানে আমটা ভালো পাওয়া যায়, তো আমি বাইরে আছি এখানে, তো অল টাইমই পাওয়া যেত। তো খুবই খেতাম প্রচণ্ড পরিমাণে আমের চাটনি, আর টক মানে ঝাল খুবই খেতাম। হাজব্যান্ড তো তেঁতুলও এনে দিয়েছিল, লাস্টের দিকে খেয়েছিলাম, যেহেতু ফার্স্টের দিকে খাওয়াটা উচিত নয় প্রেগনেন্সিতে, সেই জন্য আমি লাস্টের দিকে 2-1 দিন খেয়েছিলাম তেঁতুলও। তবে টক খেতে ইচ্ছে করলে, ঝাল বেশি খেতে ইচ্ছে করলে কিন্তু ছেলে হওয়ার লক্ষণ থাকে। তো আমার ছেলে হয়েছিল। এবার সবার সাথে এই সিমটমস নাও মিলতে পারে। তো এছাড়াও তুমি যদি খুব বেশি বেশি খাবার খেতে ইচ্ছে করে, শরীর হালকা পাতলা থাকে, বেশি ভারী ভারী যাতে মনে না হয়, অল টাইম অ্যাক্টিভ থাকো, কাজকর্ম করছো, সেরকম কোনো কিছুই মনে হচ্ছে না, ভালো আছো, সুস্থ আছো, প্রেগনেন্সিটাকে একদম নর্মালভাবে তোমার চলে যাচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না, যেমন বমি হওয়া, মর্নিং সিকনেস, এই সমস্ত কোনো কিছু নেই, খাবারে গন্ধ লাগা নেই, তাহলে কিন্তু তোমার বেবি বয় হওয়ার চান্স। আর যদি দেখো খাবারে গন্ধ আছে, মর্নিং সিকনেস আছে, তাহলে কিন্তু তোমার বেবি বয় মানে বেবি গার্ল হওয়ার চান্স, যেটা আমার হয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা মানে প্রচুর হেল্পফুল একটা ভিডিও প্রেগনেন্সি মাদারদের ক্ষেত্রে। তো প্রচণ্ড ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে পুরোটাই নিজস্ব অভিজ্ঞতা, ছেলে মেয়ের ক্ষেত্রে কী হয়েছিল সেটা শেয়ার করলাম। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা এই পর্যন্ত দেখো ভিডিওটা, আরও সিমটমস শেয়ার করা আছে, আরও অনেক কিছু ভিডিও শেয়ার করেছি, সেগুলো দেখো আর সাপোর্ট করো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে সাপোর্ট করো। চলো বাই, সুস্থ থেকো, ভালো থেকো।